আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস, যে অধ্যায়কে আমরা সাধারণত লজিক গেট অধ্যায় হিসাবে চিনি। এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। আমাদের এখানে তিনটি ডিভাইস দেওয়া, এটা হচ্ছে A1 ডিভাইস, এটা হচ্ছে A2 ডিভাইস, এটা হচ্ছে A3 ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের তিনটি ডিভাইস দেওয়ার পরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল। ক, মৌলিক উপপাদ্য কি? খ, বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয় ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, A1, এই যে A1 হচ্ছে এটা আমরা জানি, এই যে A1 A2 A3 এটা একটি প্যারালাল বাইনারি অ্যাডার। ঠিক আছে, এটা যেহেতু প্যারালাল বাইনারি অ্যাডার অর্থাৎ এটা একটা সার্কিট। এই সার্কিটের মধ্যে আমাদের প্রথম অর্থাৎ ডাইন সাইডের যে সার্কিটটা থাকে অর্থাৎ A1 অর্থাৎ প্রথম সার্কিটটি থাকে হচ্ছে হাফ অ্যাডার। ঠিক আছে, আর পরবর্তী সার্কিটগুলো থাকে হচ্ছে ফুল অ্যাডার। যেহেতু আমাদের প্রথম সার্কিট অর্থাৎ A1 নির্দেশিত ডিভাইসটিকে নর গেট দিয়ে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে A1 কি আমাদের বুঝতে হবে, A1 ডিভাইসটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। A1 ডিভাইসটি কি হাফ অ্যাডার। কেন? কারণ আমাদের সার্কিট গুলো দেওয়া থাকে সর্ব ডানে যেটা দেওয়া থাকে অর্থাৎ অতি প্রথম যেটা দেওয়া থাকে এটা হচ্ছে হাফ অ্যাডার, পরবর্তী গুলো থাকে হচ্ছে ফুল অ্যাডার। যেহেতু এটা A1 অর্থাৎ প্রথম সার্কিট অথবা ডিভাইস, এই জন্য এটাকে কি বলা হয়, হাফ অ্যাডার বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাফ অ্যাডারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। পরবর্তীতে বলা আছে ঘ, 13, 10 অর্থাৎ এটা একটা দশমিক সংখ্যা ও 15, 10 এই যে এটাও একটা দশমিক সংখ্যা। এই যে 13, 10 ও 15, 10 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ ক্রিয়া দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এই যে সার্কিটের মাধ্যমে যখন আমরা যোগ করব তখন আমাদের বাইনারির মানের সাহায্যে যোগ করতে হয়। ঠিক আছে, সার্কিটের মাধ্যমে কোনো কিছু যোগ করতে গেলে আমাদের অবশ্যই বাইনারি মান দরকার। অর্থাৎ এই যে এখানে 13, 10 এই যে দশমিক সংখ্যা সমকক্ষ বাইনারি মান দরকার, আবার 15, 10 অর্থাৎ 15 দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি মান দরকার। এই বাইনারি দুইটা মানকে আমরা কি করব, এই সার্কিটের মাধ্যমে যোগ করব। ঠিক আছে, যখন আমরা অঙ্ক করব তখন আর একটু বিস্তারিত বোঝাবো। এখন চলো ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। আমাদের ক নাম্বার কি বলেছে, মৌলিক উপপাদ্য কি? তুমি লিখতে পারো ক, বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশনের সমাধান করা হয় সেগুলোই মৌলিক উপপাদ্য। আমি আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রার যে উপপাদ্যগুলোর সাহায্যে জটিল লজিক ফাংশনের সমাধান করা হয় সেগুলোই মৌলিক উপপাদ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নাম্বার আমাদের বলেছে বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয় ব্যাখ্যা করো। চলো আমরা এর সমাধানটি দেখে আসি। খ, বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়। বুলিয়ান চলকের মান নির্ধারিত 0 অথবা 1 এর যে কোনো একটি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বুলিয়ান চলকের কাজ করব, বুলিয়ান চলক সর্বদা 0 অথবা 1 দুইটা থেকে একটা হবে, অর্থাৎ হয় অফ হবে না হয় অন হবে। ঠিক আছে, বুলিয়ান চলকের মান সর্বদাই নির্ধারিত থাকবে, অর্থাৎ 0 অথবা 1 দুইটা থেকে যে কোনো একটা হবে। ঠিক আছে, যে কোনো একটা হবে, হয়তো এটা অফ থাকবে, অফ মানে 0 থাকবে, নয়তো এটা অন থাকবে অর্থাৎ 1 থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। অন্যদিকে প্রোগ্রামিং চলকের ডেটা টাইপ অনুযায়ী এর মান যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ প্রোগ্রামিং চলকের ডেটা টাইপ সর্বদা অনির্দিষ্ট, অর্থাৎ এর মান যে কোনো হতে পারে। যেমন ইন্টিজার ডেটা টাইপের মধ্যে আমরা ইনিশিয়ালাইজেশন সমান সমান কি ধরেছি, 10 ধরেছি। আমরা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে প্রত্যেক প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালাইজেশন মান অর্থাৎ প্রথম মানটা আমরা ইচ্ছাকৃতভাবে ধরতে পারি। আবার ক্যারেক্টার ডেটা টাইপের ক্ষেত্রে আমরা ধরেছি কি a। ঠিক আছে, অর্থাৎ এই যে প্রোগ্রামিং চলক অর্থাৎ যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যে কোনো চলক অনির্দিষ্ট। ঠিক আছে, তুমি যে কোনো ধরতে পারো, তোমার ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরতে পারো। এ এর মান তুমি 5 ধরতে পারো, 2 ধরতে পারো, 10 ধরতে পারো, হ্যাঁ 20 ধরতে পারো, 100 ধরতে পারো। আবার ক্যারেক্টার ডেটা টাইপের ক্ষেত্রে তুমি এ ধরতে পারো, কে ধরতে পারো, পি ধরতে পারো, এফ ধরতে পারো, এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু বুলিয়ান চলকের মান সর্বদাই নির্ধারিত, হয় 0 হবে না হয় 1 হবে, দুইটা থেকে একটা হবে। ঠিক আছে, আর প্রোগ্রামিং চলকের ক্ষেত্রে ডেটা টাইপটা নির্ধারিত থাকে না, অর্থাৎ তুমি চাইলে যে কোনো তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা। ঠিক আছে, এই জন্যই বলেছে বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
পরবর্তীতে আমাদের গ নাম্বারে বলেছে উদ্দীপকে A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের A1 এটা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করার আগে আমাদের জানতে হবে A1 যে ডিভাইসটা, এই ডিভাইসটা আসলে কি। আমরা জানি এই যে সার্কিটের সাহায্যে যে সার্কিটগুলো দেওয়া থাকে এর মধ্যে প্রথম যে ডিভাইস এটাকে বলা হয় হাফ অ্যাডার, পরবর্তী ডিভাইসগুলোকে বলা হয় ফুল অ্যাডার। তাহলে এটা যেহেতু সর্বপ্রথম A1 নির্দেশিত ডিভাইস, এর মানে এটা হচ্ছে হাফ অ্যাডার। চলো হাফ অ্যাডারকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে দেখে আসি। ঘ, উদ্দীপকের চিত্রটি একটি প্যারালাল বাইনারি অ্যাডার হওয়ায় A1 নির্দেশিত ডিভাইসটি একটি হাফ অ্যাডার। নিম্নে শুধুমাত্র নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি হাফ অ্যাডার তৈরি করলে দুইটা গেট দরকার হয়, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে AND গেট। তোমরা যারা হাফ অ্যাডার সম্বন্ধে না জানো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে আমাদের বেসিক ক্লাসগুলো দেখে আসবে, তাহলে প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পারবা। আমরা জানি হাফ অ্যাডার তৈরি করলে দুইটা গেট দরকার হয়, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে AND গেট। তাহলে হাফ অ্যাডারের লজিক সার্কিটটা কিরকম হয়, এই যে দুইটা ইনপুট যাবে, ঠিক আছে, এই যে দুইটা ইনপুট যাবে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার XOR গেট, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার XOR গেট। তুমি যদি A ইনপুট ধরো, B ইনপুট ধরো, তাহলে Y ইকুয়াল টু কি দাঁড়ালো, এই যে A XOR B, A XOR B। যেহেতু এটা তুমি বাস্তবায়ন করবা, তাহলে XOR এর একটি মৌলিক সমীকরণ আছে, তা হচ্ছে A নট B প্লাস A B নট, ঠিক আছে, A নট B প্লাস A B নট। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আরেকটা গেট দরকার, এই গেটটা হচ্ছে AND গেট। এই গেটটা কি AND গেট। AND গেটটা কি রকম হয়, D এর মতন হয়, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার S, S মানে হচ্ছে যোগফল, S মানে হচ্ছে যোগফল, এটা হচ্ছে S, S মানে হচ্ছে যোগফল, আর এটা হচ্ছে তোমার C, C মানে হচ্ছে ক্যারি, ঠিক আছে, C মানে কি ক্যারি। তাহলে এটা কি AB, ঠিক আছে। AND গেটের ক্ষেত্রে আমরা জানি পাশাপাশি থাকবে A ইনটু B, A ইনটু B। আমরা জানি হাফ অ্যাডার তৈরি করলে দুইটা গেট লিখতে হয়, একটা হচ্ছে XOR গেট আর একটা হচ্ছে তোমার AND গেট। আমরা ধরেছি XOR গেট S ইকুয়াল টু A XOR B, এটার মৌলিক সমীকরণ কি A নট B প্লাস AB নট, আর AND গেটটাকে আমরা ক্যারি ধরেছি C ইকুয়াল টু AB, ঠিক আছে, এই যে পাশাপাশি থাকা মানে হচ্ছে AND গেট। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে S কে এবং C কে নর গেট দ্বারা বাস্তবায়ন করবে। আমরা জানি নর গেটের নিয়ম হচ্ছে চিপাই চাপাই সব জায়গায় কি দিতে হবে, প্লাস দিতে হবে, কোথাও তোমার ইনটু দেওয়া যাবে না, ঠিক আছে, কোথাও ইনটু দেওয়া যাবে না, পাশাপাশি দুইটা আমাদের প্লাস দ্বারা যুক্ত করতে হবে, উপরে কমপ্লিমেন্ট দিতে হবে। এখন তুমি যদি কাজ করো, এই যে S কে তুমি যদি কাজ করো A নট B প্লাস A B নট, এটাকে যদি তুমি কাজ করে দেখো, এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে। আমরা জানি নর গেট দ্বারা বাস্তবায়ন করলে চিপাই চাপাই সব জায়গায় কি করতে হবে, অবশ্যই প্লাস করতে হবে, কোথাও ইনটু থাকা যাবে না। তাহলে এটাকে তুমি সংশোধন করো। এই যে আমরা জানি কোন চিহ্ন পরিবর্তন করতে গেলে উপরে ডাবল কমপ্লিমেন্ট দিতে হয়, ঠিক আছে। তাহলে A নট ইনটু হচ্ছে B, এটাকে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা, প্লাস A ইনটু B নট, এটাকে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা। এখন তুমি যদি এখান থেকে ভেঙে দাও, তোমার ইনটুটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে A প্রথমে একটা ছিল, এই যে নট একটা ছিল, আর একটা ভেঙে একটা পড়বে, ঠিক আছে, ভেঙে একটা পড়বে, তারপরে এই যে ইনটু এটা প্লাস হয়ে যাবে, তারপরে হচ্ছে B উপরে একটা পড়বে, আর এই যে উপরে কিন্তু সম্পূর্ণ কমপ্লিমেন্ট আছে, তুমি সম্পূর্ণ কমপ্লিমেন্ট দিয়ে দিলা, তারপরে এই যে প্লাস তুমিও দিলা প্লাস, তারপরে তুমি যদি এখান থেকে ভেঙে দাও, তাহলে A এর উপর একটা পড়বে A নট, তারপরে এই যে ইনটু এটা হয়ে যাবে প্লাস, তারপরে B নট সর্বপ্রথম তো ছিলই, আরেকটা ভেঙে একটা পড়বে, এই যে B ডাবল নট হলো, আর উপরে দেখো সম্পূর্ণটা আছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখো আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট কাটা, তাহলে কি থাকলো, শুধু এ থাকলো, প্লাস হচ্ছে এই যে B নট, ঠিক আছে, তারপরে এই যে উপরে একটি থাকলো, এর মানে A প্লাস B নট, উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট, এই যে এখানে একটি নর গেট হয়ে গেল, তারপরে এখানে তুমি প্লাস দাও, তারপরে A নট প্লাস হচ্ছে এই যে ডাবল কাটা, তারপরে হচ্ছে A নট প্লাস B, এই যে উপরে একটা কমপ্লিমেন্ট, তার মানে এখানে নর গেট হলো, এখানেও নর গেট হলো, কিন্তু কথা হচ্ছে এটাকে তুমি যদি A ধরো, এটাকে তুমি যদি B ধরো, A প্লাস B এটা হলো OR গেট। তাহলে এই যে A প্লাস B নট উপরে কমপ্লিমেন্ট, এটা একটা নর গেট, আবার আলাদা করে A নট প্লাস B উপরে কমপ্লিমেন্ট, এটা একটা নর গেট। এই দুইটা নর গেট পাশাপাশি আবার OR গেটের মধ্যে আছে, ঠিক আছে। এই জন্য তুমি কি করতে হবে, দুইটাকে একত্র করে উপরে আবার ফুল কমপ্লিমেন্ট দিয়ে দিতে হবে, তাহলে তোমার নর গেট হবে। এখন একটা করে দেওয়া যাবে না, এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে। তাহলে A প্লাস B নট উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট, প্লাস A নট প্লাস হচ্ছে তোমার B উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট, তুমি উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা। এই যে এটাকে তুমি
নর গেট ধরতে পারো, এটাকে নর গেট ধরতে পারো, দুইটাই মিলে অর গেট আর উপরে কমপ্লিমেন্ট আছে, এর মানে হয়ে গেল আমাদের নর গেট। এখন তুমি এস কি করেছো, ঠিক আছে, তোমার তো সি কিও করতে হবে, ঠিক আছে, তোমার সি কিও করতে হবে। সি কে যদি করো, সি এর মান হচ্ছে এ বি, আমরা জানি ই2 থাকা যাবে না, নর গেট দ্বারা বাস্তবায়ন করলে কোথাও কি থাকা যাবে না, ই2 থাকা যাবে না, তাহলে আমরা জানি ই2 কে পরিবর্তন করলে উপরে কমপ্লিমেন্ট দিতে হবে। এই যে একটা করে দেওয়া যায়, এই জন্য ডাবল কমপ্লিমেন্ট দিলা। এখন তুমি যদি এখান থেকে ভেঙে দাও, তাহলে এই যে এ এর উপরে একটা পড়লো এ নট, ই2 প্লাস হয়ে যাবে, প্লাস তারপরে হচ্ছে এই যে বি নট। আশা করি বুঝতে পেরেছো। এই যে উপরে একটি সম্পূর্ণ রইলো এ প্লাস এ নট প্লাস বি নট, এই দুইটা আমাদের অর গেটের মধ্যে আছে, উপরে কমপ্লিমেন্ট, এর মানে নর গেটের মধ্যে আছে। দুইটাকে আমরা নর গেটে রূপান্তর করে নিয়েছি। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এটাকে লজিক ফাংশনের মাধ্যমে বাস্তবায়ন করা, ঠিক আছে, এটাকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করা। একটা কথা সর্বদা মনে রাখবা, তুমি যখন নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, অর্থাৎ প্রত্যেক মাথায় নর গেটের মাথা দিতে হবে। তুমি যে গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, অর্থাৎ এটা কিন্তু সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, যেহেতু সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, নর গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে এই যে এ প্লাস বি নট, এই যে এখানে নট আছে, এটা কিন্তু নর গেটের নট হবে, ঠিক আছে, এটা কিন্তু নর গেটের নট হবে। আবার এখানে আবার বি নট আছে, আবার এ নট আছে, এটাকে তোমার অবশ্যই কি ধরতে হবে, এটাকে তোমার অবশ্যই যৌগিক গেটের নট করতে হবে, ঠিক আছে, এক ইনপুট বিশিষ্ট নর গেট করতে হবে আর কি, এক ইনপুট বিশিষ্ট নর গেট করতে হবে। চলো আর দেরি না করে আমরা এটা দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এখন কি করেছি, হাফ হেডারকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করেছি। এখন চলো আমরা এর সমীকরণ, এখন চলো আমরা এর লজিক ফাংশনটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, এই জন্য এই যে আমাদের এ নট বি নট আছে, এটাকে এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি করে নিতে পারো। এই যে এ থেকে তুমি একটা মূল টাওয়ার টানলা, তারপরে এখানে আমাদের এ নট আছে, তাহলে এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি করে নাও, ঠিক আছে, তোমার সুবিধার মতে এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি করে নাও, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করবা, ঠিক আছে, এক ইনপুট বিশিষ্ট নর গেট আমি করে নিলাম। এটা হচ্ছে এ নট, তারপরে তুমি বি দিলা, এই যে বি হচ্ছে মূল টাওয়ার, মূল টাওয়ার থেকে আবার এখানে যেহেতু বি নট আছে, এই যে এখানে বি নট আছে, এই জন্য তুমি তোমার সুবিধা মতো এক ইনপুট বিশিষ্ট, যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি করে নাও। তার মানে এই যে এটা হলো বি নট, এটা কি দাঁড়ালো, এই যে বি নট দাঁড়ালো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা কেন এটা নট গেট লিখি নাই, কারণ এটা হচ্ছে যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন, অর্থাৎ নট গেট দ্বারা বাস্তবায়ন। এই জন্য তোমার কি করতে হবে, নট গেটটাও এক ইনপুট বিশিষ্ট নট গেট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মাথায় হবে আমাদের কি নট গেট। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আসো, এই যে এটা কোথায় থেকে গিয়েছে একটু খেয়াল করো, এটা আমাদের এই যে এ মূল টাওয়ার থেকে কিন্তু গিয়েছে, এই জন্য তুমি এই যে এ মূল টাওয়ার থেকে তুমি নিতে পারো লাইন। তারপরে এই যে এটা কোথায় থেকে গিয়েছে, এ প্লাস এই যে বি নট, এই যে কোথায় থেকে গিয়েছে, এটা বি নট থেকে গিয়েছে, তাহলে এই যে বি নট থেকে নিলাম। এখন দুইটা কোন গেটের মধ্যে আছে, অবশ্যই এটা প্লাস গেটের মধ্যে আছে। প্লাস গেট মানে হচ্ছে অর গেট, অর গেট কিরকম বাঁকা ছাদের মতন, অর গেট কিরকম বাঁকা ছাদের মতন, ঠিক আছে। তারপরে এই যে এর উপরে সম্পূর্ণটার উপরে কি কমপ্লিমেন্ট, তার মানে এটা উপরে নট আছে, এর মানে এখানে একটা নোট দিয়ে দিলাম, তার মানে কি দাঁড়ালো, এই যে এটা একটা নর গেট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আসো, এই যে এটা ধরো নাই, তারপরে এটা এ নট, এটা কোথা থেকে গেছে, এ নট থেকে গেছে, এ নট কোনটা, এই যে এটা, তার মানে এই যে এ নট থেকে তুমি লাইন নাও। তারপরে কোথা থেকে গিয়েছে, বি থেকে গিয়েছে, বালবি, ঠিক আছে, এই যে বালবি থেকে মূল টাওয়ার থেকে গিয়েছে। এই দুইটা কোথায় আছে, প্লাস গেটের মধ্যে আছে। প্লাস গেট মানে হচ্ছে বাঁকা ছাদের মতন, অর্থাৎ অর গেট, ঠিক আছে, অর গেট লিখলা। উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে অবশ্যই এটা নর গেট, এই জন্য উপর এই যে মাথার মধ্যে তুমি একটা নট দিয়ে দিলা। তারপরে আসো, এই দুইটা মিলিয়ে কোথায় আছে, এই যে এখানে একটা নর গেট, এখানে একটা নর গেট, এই যে এখানে একটা নর গেট, এখানে একটা নর গেট, দুইটা মিলে আবার প্লাসের মধ্যে আছে। প্লাস গেট শব্দের অর্থ কি, প্লাস গেট শব্দের অর্থ হচ্ছে অর গেট। তাহলে তুমি এই যে এখানে একটি অর গেটের মাথা দিয়ে দিলা, অর গেটের মাথা দিয়ে দিলা। অর গেটের মাথা দেওয়ার পর তোমার কি করতে হবে, তোমার অবশ্যই দেখো এই যে এর উপরে একটি কমপ্লিমেন্ট আছে, সম্পূর্ণটার উপরে কমপ্লিমেন্ট আছে, মানে এখানে একটা নোট দিয়ে দিলা, এর মানে এটা নর গেট হয়ে গেল, ঠিক আছে। এই যে একটা নর গেট লিখেছে, কিন্তু উপরে তো আরেকটা আছে, এই যে একটা, এই যে একটার জন্য এখানে নোট দিয়েছো, কিন্তু উপরে আরেকটা এক ইনপুট বিশিষ্ট আবার একটা নোট আছে না, এই জন্য আবার তুমি এখান থেকে কি করতে হবে, আরেকটা কি করতে হবে, নর গেট করতে হবে, ঠিক আছে। এই যে আরেকটা নর গেট করে নিলা, এটা কার মান পেয়েছো, এস এর মান পেয়েছো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে কি সি এর কাজ করতে হবে, সি এর কাজ। এখন সি এর কাজ কোথা থেকে গিয়েছে, এই যে এ নট প্লাস বি নট, দুইটাই নট গেট থেকে গিয়েছে। তাহলে এই যে এ নট নট থেকে নিলা, তারপরে বি নট, এই যে বি নট থেকে নিলা। এই দুইটা কোথায় আছে দেখো, প্লাসের মধ্যে আছে। প্লাস মানে হচ্ছে বাঁকা ছাদের মতন অর গেট,
এই যে অর গেট লিখলা। এখন কত হচ্ছে, উপরে তো কমপ্লিমেন্ট আছে অর্থাৎ নর গেট আছে, তাহলে এই যে এখানে একটি নট দিয়ে দিলা, এটা সি হয়ে গেল। ঠিক আছে, সি হয়ে গেল, এ নট প্লাস বি নট, উপরে হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আসো আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টটি কি চেয়েছিল আমরা একটু দেখে আসি। নাম্বার রিকোয়ারমেন্টটি চেয়েছিল 13, 10 ও 15, 10 সংখ্যা দুটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগ প্রক্রিয়া দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সার্কিটের মাধ্যমে যদি যোগ করতে চাই তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, এই যে 13, 10 ও 15, 10 এর বাইনারি মান দরকার। চলো এখন ফার্স্ট অফ অল আমরা বাইনারি মানগুলোতে রূপান্তর করে দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা গ নাম্বার 13, 10 অর্থাৎ দশমিক সংখ্যা 13 এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে 11012, ঠিক আছে, এবং 15, 10 এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে 11, 11, 2। এখন একটু খেয়াল করো আমাদের বাইনারি মান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ আমাদের 13 সমকক্ষ বাইনারি সংখ্যার বিট হচ্ছে 4 বিট। এই যে 1101 এখানে হচ্ছে 4 বিট, এখানেও 15, 10 এর সমকক্ষ বাইনারি মান হচ্ছে 1111 অর্থাৎ এখানেও 4 বিট। এখানে দেখো 13 সমকক্ষ বাইনারি মান 4 বিট, আবার 15 সমকক্ষ বাইনারি মান 4 বিট, কিন্তু এখানে আমাদের সার্কিট দেওয়া কয়টা অর্থাৎ ডিভাইস দেওয়া কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে কখনোই এই যে তিনটা সার্কিট দিয়ে বাইনারি বিট 4টা যোগ করা যাবে না। ঠিক আছে, কখনোই আমাদের এই যে 4 বিট বাইনারি মান যোগ করতে গেলে অবশ্যই 4টা সার্কিট দরকার, কিন্তু আমাদের এখানে কয়টা সার্কিট দেওয়া, 3টা সার্কিট দেওয়া। তাহলে এই যে এখানে সক্ষমতা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এই যে যোগ করতে গেলে উদ্দীপকের ডিভাইসটির সক্ষমতা নেই। যখন তুমি এটা 4 বিট বাইনারি মান যোগ করবা অবশ্যই তোমার 4টা সার্কিট দরকার, প্রথমত হাফ এডার আর বাকি 3টা ফুল এডার। এখানে তো শুধু আমাদের একটা হাফ এডার দেওয়া, 2টা ফুল এডার দেওয়া, একটা, দুইটা, তিনটা, এখানে আমাদের বিট হচ্ছে 4টা। তার মানে হচ্ছে কখনোই আমাদের এই সার্কিট দ্বারা, এই যে উদ্দীপকের সার্কিট দ্বারা আমাদের 4 বিট বাইনারি মান যোগ করা যাবে না। যদি তুমি বাইনারি মান 4টা যোগ করতে চাও তাহলে অবশ্যই তোমার 4 বিট সার্কিট তোমার নিতে হবে। ঠিক আছে, চলো আমরা আর দেরি না করে সংখ্যাগুলো যোগ করে দেখে আসি। এখানে তুমি লিখতে পারো উদ্দীপকের ডিভাইসটি একটি 3 বিট প্যারালাল বাইনারি অ্যাডার, এটি শুধুমাত্র 3 বিট বাইনারি নম্বর যোগ করতে পারবে। তাই এই যে 1101 এবং 1111 সংখ্যা দুটো যোগ করতে ডিভাইসটি সক্ষম হবে না। ঠিক আছে, যেহেতু আমাদের বাইনারি মানগুলো এখানে 4 বিট বের হয়েছে, 4 বিট বের হয়েছে, আর উদ্দীপকে দেওয়া 3 বিট প্যারালাল বাইনারি অ্যাডার, তাহলে কখনোই 4 বিটকে 3 বিট দ্বারা যোগ করা সম্ভব নয়। এটাই তুমি গুছিয়ে এভাবে লিখে দিবা, উদ্দীপকের ডিভাইসটি একটি 3 বিট প্যারালাল বাইনারি অ্যাডার, এটি শুধুমাত্র 3 বিট বাইনারি নম্বর যোগ করতে পারে। তাই 1101 এবং 1111 সংখ্যা দ্বয় যোগ করতে ডিভাইসটি সক্ষম হবে না। এখন যদি তুমি এটা যোগ করতে চাও তাহলে অবশ্যই 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার দরকার হবে, 4 বিট প্যারালাল বাইনারি অ্যাডার দরকার হবে। চলো আমরা সম্পূর্ণ অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে লিখলাম প্রথম সংখ্যা 11012 এর বিটগুলোকে যথাক্রমে A4, A3, A2, A1 অর্থাৎ যথাক্রমে মানে হচ্ছে পর্যায়ক্রমে। এই যে 1, প্রথম 1টাকে ধরা হয় A4, দ্বিতীয় 1কে ধরা হয় A3 এবং তৃতীয় 0কে বলা হয় A2 এবং এই যে শেষের 1কে বলা হয়েছে A1। অর্থাৎ এই যে প্রথম 1কে ধরা হয় A4, যথাক্রমে হচ্ছে পর্যায়ক্রমে এই যে A3, A2, A1 অর্থাৎ এই যে প্রথম, তুমি যদি ডান দিক থেকে প্রথম ধরো তাহলে এটা হচ্ছে A1, তুমি যদি বাম দিকের প্রথম ধরো তাহলে A4। ঠিক আছে, এবং দ্বিতীয় সংখ্যা 11, 11, 2 এর বিটগুলোকে যথাক্রমে B4, B3, B2, B1 ধরি। অর্থাৎ এটা হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ প্রথম যে মানটা বাম দিকের যে প্রথম মানটা এটাকে বলা হয় 4, A4, প্রথমটাকে ধরা হয় A, প্রথমগুলোকে ধরা হয়েছে A এবং দ্বিতীয়গুলোকে ধরা হয়েছে B। এর মানে প্রথমটাকে A4, A3, A2, A1, এখানে ধরা হয়েছে B4, B3, B2, B1, এই যে পর্যায়ক্রমে ধরা হয়েছে আর কি। তাহলে নিচে অ্যাডার সার্কিটটি দেখানো হলো। এই যে আমরা লিখেছি, আমরা জানি প্রথম যে সার্কিটটা লেখা হয় এটা হচ্ছে হাফ এডার, পরের গুলো যতগুলো দরকার ততগুলো হচ্ছে ফুল এডার। যেহেতু আমাদের 4টা বিট এজন্য 4টা সার্কিট লিখেছি, একটা, দুইটা, তিনটা, 4টা। এই যে আমরা লিখেছি প্রথম কি A1, B1 এর যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে S1, আর যদি কোনো ক্যারি থাকে এটা হচ্ছে ক্যারি 1। পরবর্তীতে হচ্ছে এই যে 2 নাম্বার যে সার্কিট, এর জন্য লিখেছি A2, B2
এর যোগফল দাঁড়াবে নিচে, এটা হচ্ছে S2, ঠিক আছে। 2 নম্বরের সার্কিটের যোগফল নিচে বসবে, এটা হচ্ছে S2। এর কোনো ক্যারি থাকে এই যে C2 আকারে এখানে বসবে। পরবর্তীতে আমরা 3 নাম্বার সার্কিটের জন্য এটাও ফুল অ্যাডার, এখানে লিখেছি A3 B3, এর যোগফল এখানে বসবে নিচে বসবে, যোগফলটা কি S3। 3 নাম্বার ঘরের যোগফলটা নিচে বসবে। আর এর যদি কোনো ক্যারি থাকে তাহলে এটা হচ্ছে C3, এই যে ক্যারিটা বসবে এখানে। তারপরে হচ্ছে 4 নাম্বার বিটের জন্য এই যে A4 B4 A4 B4 A4 B4 লিখে এর যোগফলটা বসবে নিচে, এটা হচ্ছে S4। আর যদি কোনো ক্যারি থাকে এটা সামনে বসে যাবে, ঠিক আছে, এটা C4। এই যে এখন লিখেছি সার্কিটের সাহায্যে 11012 এবং 11112 এর মান দেখানো হলো। তাহলে তুমি সার্কিটের মাধ্যমে যোগ করতে গেলে অবশ্যই তোমার সার্কিটগুলো আবার অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাফ অ্যাডার, এটা কি এই যে এটা হচ্ছে তোমার হাফ অ্যাডার, এখানে একটা থাকবে এখানে একটা থাকবে, আর এটা হচ্ছে যোগফলের জন্য। আর এখানে আমাদের কি বসবে, এখানে অবশ্যই আমাদের ক্যারি বসবে। তারপরে আর কি দরকার, ফুল অ্যাডার, 3টা ফুল অ্যাডার দরকার। এই যে ফুল অ্যাডার, এখানে উপরে একটা থাকবে, উপরে হচ্ছে 2টা বিট থাকবে, নিচে একটা যোগফলের জন্য থাকবে। এই যে এখানে আমাদের কি বসবে, এখানে আমাদের ক্যারি বসবে। তারপরে আমাদের 3 নাম্বার ফুল অ্যাডার, এই যে ফুল অ্যাডার, এখানে একটা 2টা বিট, তারপরে এখানে হচ্ছে তোমার যোগফল, তারপরে হচ্ছে এখানে তুমি ফুল অ্যাডার লিখবা, এই যে 2টা ইনপুট, এই যে এটাও তোমার এই যে ফুল অ্যাডার, ঠিক আছে। এটা কি বসবে, এটা হচ্ছে ক্যারিটা বসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখো এটা কিন্তু আমাদের কি ছিল একটু খেয়াল করো তো, এটা ছিল A4 আর এটা ছিল B4। তাহলে A4 কাকে ধরেছিলাম, প্রথমটাকে আমরা A ধরেছিলাম। তাহলে এই যে 1 হচ্ছে A4, প্রথম যে 1টা এটা হচ্ছে A4, তাহলে এখানে তুমি 1 লিখতে পারো, ঠিক আছে। এটা কি ছিল, এটা একটু দেখো, 4 নাম্বারের যে 2 নাম্বার অপশন এটা ছিল B4, তাহলে B4 এর মানটা কিন্তু দ্বিতীয়টার, এই যে দ্বিতীয়টার প্রথমটা, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যার প্রথমটাকে বলা হয় B4, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো এই যে এর মান কি, B4 এর মান হচ্ছে এই যে 1। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো 3 নাম্বারের জন্য, 3 নাম্বারটা কি, এই যে 2 নাম্বার, ঠিক আছে। প্রথমটার A1, এটা কি এখানে কি ছিল, A3 ছিল না, প্রথমটা কি A3 ছিল, A3 এর মান কত, এই যে 1। তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 1। তারপরে হচ্ছে আমাদের B3, এই যে B3 আমাদের, এই যে B3 হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে, দ্বিতীয়টা 2 নাম্বারটা হচ্ছে B3, এটাও ছিল আমাদের 1, আমরা লিখেছি 1। তারপরে আসো আমাদের এই যে A2 আর হচ্ছে B2, 3 নম্বরে আমাদের কি লিখতে হবে, এই যে A2 B2, A2টা এই যে প্রথমটা A2 আমাদের কত, 0, A2 আমাদের কত, অবশ্যই 0, এই যে এখানে তুমি 0 লিখলাম। তারপরে হচ্ছে এই যে B2 আমাদের কত, এই যে 1, ঠিক আছে। তারপরে আসো এই যে A1 B1, এই যে A1টা আমাদের সর্বডানে ছিল, সর্বডানে আমাদের কি শেষ মানটা হচ্ছে 1। আর এই যে দ্বিতীয় সংখ্যা সর্বডানে আমাদের কি ছিল, 1 ছিল, ঠিক আছে। A2 B2 আমরা এই যে A1 B1 আমরা লিখে নিয়েছি। এখন কি করবা, এখন তোমার কাজ হচ্ছে যোগ করা। এখন আমরা জানি যোগগুলো ডান দিক থেকে করতে হয়। এই যে 1 এ যোগ করলে আমাদের কত, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা যোগফল জানি। যোগের সূত্রটি হচ্ছে কি, এই যে আমরা জানি যোগের সূত্র হচ্ছে 0 + 0 = হচ্ছে 0, 0 + 1 = হচ্ছে 1, 1 + 1 = হচ্ছে 0 এবং হাতে তোমার 1, ঠিক আছে, হাতে কি থাকবে, 1 থাকবে। তারপরে 1 + 1 + 1 = হচ্ছে 1 আর হাতেও থাকবে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যোগফলের সূত্র। আমি আবারও বলছি, 2টা 0 এ যোগ করলে হচ্ছে 0 আর হাতে আছে 1, 3টা 1 এ যোগ করলে হচ্ছে 1, হাতেও থাকবে 1। তাহলে একটু খেয়াল করো, এখানে আমাদের কি দাঁড়ালো, এখানে 1 এ যোগ করলে আমাদের ফলাফল কত দাঁড়ালো, এই যে 1 এ যোগ করলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো ফলাফলটা হচ্ছে 0, হাতে আছে 1, তাহলে হাতেটা কোথায় বসবে, এই যে এখানে বসবে। এখন কত হচ্ছে, এখন হচ্ছে এই যে 0 1 1 তুমি যোগ করো, তাহলে 0 তো বাদ, ঠিক আছে। ফুল অ্যাডার মানে কি, পূর্বের ক্যারি বিট সহ 2টি বিট যোগ করে যোগফল S এবং ক্যারি বের করতে যে পারে সেই সার্কিটকে বলা হয় কি, ফুল অ্যাডার। তাহলে পূর্বের ক্যারি বিট কত, 1, তাহলে 0 তো এমনি বাদ, তাহলে 1 এ আর 1 এ যোগ করলে আমাদের কত, 1 এ 1 এ যোগ করলে হচ্ছে 0, হাতে আছে 1, তাহলে হাতেটা কোথায় বসবে, এই যে এখানে বসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানেও দেখো 3 নম্বরের আমাদের যে ফুল অ্যাডারটা, এখানে দেখো এখানে 1 এখানে 1 এখানে 1, কারণ পূর্বের ক্যারি বিট সহ উপরেও তো আমাদের 2টা মান আছে, এখানে 1 এখানে 1, তাহলে 2টা 1 আর হচ্ছে এখানে 1, তাহলে এই যে 3টা 1 দাঁড়ালো না, 1 + 1 + 1 = 1, হাতেও আছে 1, তাহলে এই যে 1 + 1 + 1 3 একে যোগ করলে হচ্ছে 1 হয়, হাতে থাকে কত, এই যে 1। তাহলে আবারও দেখো এখানে 2টা আছে এখানে 1 আছে, এর মানে 3 একে যোগ করলে হচ্ছে 1, হাতেও থাকে 1, তাহলে হাতেটা কোথায় বসবে, এই যে এখানে বসবে। তাহলে আমার যোগফল কত দাঁড়ালো, এই যে 1 1 1 0 0
AG2 এটাই আমাদের যোগফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সার্কিটের মাধ্যমে যুগটি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।